আমি যখন খুব ছোট, মাত্র স্কুলে ভর্তি হয়েছি, তখন আমরা ফ্যামিলি সহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে গ্রামে গেলে কত মজা, তার উপরে আরও মজা যোগ হয়েছে। গ্রামের আমাদের এক দূরসম্পর্কের চাচা নতুন এক বউ, অর্থাৎ প্রেম করে বিয়ে করে বউ নিয়ে এসেছেন। এটা নিয়ে সারা বাড়িতে গুঞ্জন। তো উনি খুব আধুনিক, তার বাবা সাংবাদিক, আধুনিক ঘরের মেয়ে, পড়াশোনা করা মেয়ে। তো এখন আমার এক বৃদ্ধ দাদি বলতেছে, আল্লাহ, মনিরের বউ এগুলা কি পরছে, কি পরে আসছে। মানে বোরকা পরে নাই, সালোয়ার কামিজ পরছে, ভেরি শালীন, খুব ভদ্র, উনি খুবই ভদ্র। হ্যাঁ, কিন্তু আমার ওই দাদিটা, বৃদ্ধ দাদিটা বলছে, আল্লাহ, কি পরে আসছে। সে ঘরে আসি রান্না বাড়া করতেছে, আরও মহিলারা আসতেছে, গল্প করতেছে, সবার কাছে বলতেছে, মনিরের বউ এগুলা যে কি পরে আসছে। তো সেখান থেকে আরও অন্য পাশের বাড়ির মহিলারা আসে না, তারা তাদের বাড়িতে গিয়ে বলতেছে, মনিরের বউ নাকি কিচ্ছু পরে নাই, মনিরে নাকি মেয়ে একটা বিয়ে করে নিয়ে আসছে, সে কিছুই পরে নাই। এইভাবে চলতে চলতে এখন বিকালে আমি ছোট চাচার সাথে, ছোট চাচা আমাকে দোকানে নিয়ে গেছে, কিছু কিনে দিবে, খাওয়াবে। সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, এক দোকানদার জিজ্ঞেস করতেছে, আচ্ছা, তোদের বাড়িতে নাকি মনির বিয়ে করে বউ একটা নিয়ে আসছে, পাগল। আমি কই, কি কয়, মনির কাকা বউ তো খুব সুন্দর, খুবই ভালো। কয় না, সবাই তো বলতেছে পাগল। এখন সে আরেকজনকে ইন্ডিকেট করলো, আরেক দোকানদারের দিকে ইন্ডিকেট করলো, এই মনিরের বউ কি পাগল না? সেই দোকানদার বলতেছে, তাই তো শুনলাম, মনিরে পাগল একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। ঘটনাটা আসলে কি, পরের দিন আমি বুঝলাম। ওই দাদি যে, সে আসলে খুবই শালীন পোশাক পরছে, এই পোশাকটা তার ওই আমার বুড়া দাদির মানে পছন্দ হয় নাই। তার কথা হইল, শাড়ি পরে নাই কেন, বোরকা পরে নাই কেন। তো সে সবার সামনে তাদের আড্ডায়, আরও বুড়া মহিলাদের আড্ডায়, পাশের বাড়ির মহিলাদের আড্ডার মধ্যে সে বলছে, আল্লাহ, মনিরের বউটা কি পরে আসছে। সেই মহিলা তার বাড়িতে গিয়ে আবার এই গল্প করছে, মনিরের বউ তো কিচ্ছু পরে নাই। সেই মহিলা আরেক বাড়িতে কাজ করতে গেছে বা কিছু একটা গেছে, সেখানে গিয়ে বলছে, মনিরের বউ পাগল, এই কারণে কিছু পরে নাই, মনে হয় বেশি বড় লোক, এই কারণে পাগল মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, এখন ল্যাংটা হয়ে হাঁটে। তো দোকানে এটা পৌঁছাই গেছে, মনিরের বউ পাগল। দেখেন, কথা চেঞ্জ হইতে 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 এমনভাবে হয়। আমি আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আপনাকে বললাম, সংক্ষেপে সালাম দিলাম, সালাম, কেমন আছেন। আপনার এই সুরটা ভালো লাগে নাই, বিনয় হইতে হবে, নরম হয়ে যাইতে হবে, ভাইয়া বলতে হবে। আপনি গিয়ে আরেকজনকে বলছেন যে, ফাতেমি তো আমাকে সালাম দিছে অভদ্রভাবে। তো সে আরেকজনকে গিয়ে বলবে, ফাতেমি তো মেম্বার সাহেবদের তুই বলছে। তো সে আরেকজনকে গিয়ে বলবে, ফাতেমি নাকি মেম্বারকে গালাগালি করছে। এরপরে আরেকজনকে গিয়ে বলবে, ক্লোন হইতে হইতে বলবে যে ফাতেমি আর মেম্বারে মারামারি হয়েছে। বাংলাদেশের সাংবাদিকতা এখন এই গ্রাম্য কম শিক্ষিত মহিলাদের মতো হয়ে গেছে সাংবাদিকতা, এবং সেই তালে তালে আমরাও সেরকম হয়ে গেছি। ঢাকা ইউনিভার্সিটিতে গেস্ট স্টুডেন্ট হিসাবে বেড়াতে এসেছিল ডাক্তার দেখানোর জন্য, তাদের অপকর্ম ধরা পড়েছে। যার রুমে এখন সাংবাদিকরা খবর প্রচার করছে, মিডিয়া রিপোর্ট করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের এজিএস এর রুমে সমকামী ধরা পড়ছে। বুঝতে পারছেন, এজিএস এর রুমে সমকামী ধরা পড়ছে। হু ইজ সমকামী, হোয়ার ফ্রম সমকামী, এই ব্যাপারে কোনো কথা নাই। তাদের নাম কি, তাদের ইনফরমেশান কি, তাদের বায়োডাটা কি। টার্গেট হইল কে, শিবিরের এজিএস এর রুমে
ধরা পড়ছে। ধরেন এই যে এই পল্টন থানা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে তার ভাতিজা বেড়াতে আসছে গ্রাম থেকে, ঠিক আছে। এখন থানা আওয়ামী লীগের সভাপতি অনেক বড় না, দাপট, বিশাল দাপট, ঢাকার পল্টন। তো কি ঘটনা নিয়ে ক্রিয়া ভবনের সামনে, পল্টন মোড়ের এই পাশে ক্রিয়া ভবন আছে না, এখানে মায়ের মানে প্রেস ক্লাবের পরে যে ক্রিয়া ভবন আর কি, সচিবালয়ের 2-1টা বিল্ডিং পার হলে, মানে মায়ের রক্তাক্ত করে ফেলছে। এখন পেপারে আসছে, পেপারে লেখে নাই যে আওয়ামী লীগ নেতার ভাতিজা, লিখছে জামায়াত নেতার বইনের ছেলে। সন্ত্রাসী কর্মকাণ্ডে পল্টন থানাবাসী অতিষ্ঠ। পরে খবর আসলে জানা গেছে কি, যেই ছেলেটা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার বাপও আওয়ামী লীগ, তার চাচা যে বাসায় বেড়াতে আসছে সেও আওয়ামী লীগ, কিন্তু তার খালা একটা আছে, মামা একটা আছে, সে আওয়ামী লীগ করে না, সম্ভবত জামায়াতের সাথে সম্পৃক্ত। ওই জামায়াতকে টার্গেট করার জন্য খবরে লিখছে, তখন ছিল আজকের কাগজ পত্রিকায়, আমি নিউজটা দেখছি, এই যে দীপ্ত টিভি আছে না, এই দীপ্ত টিভি, মিনাবাজার, এদের পত্রিকা ছিল একটা, কাজী ফার্মস, এদের পত্রিকা খুব চলতো। প্রথম আলো সম্পাদক তখন ওই পত্রিকার সম্পাদক ছিল মতিউর রহমান, সেখান থেকে বের হয়ে এসে সে প্রথম আলো করছে। এটা বাটপার, এ মতি বাটপারের শেষ। তো এখানে এসে দেখেন সে নিউজ করছে কি, জামায়াত নেতার বোনের ছেলের সন্ত্রাস পল্টনে, অথচ আওয়ামী লীগ নেতার বাসায় থাকে, খায়, তার ভাতিজা, তার দাপটে এসব করছে, সেটা লেখা নাই। ঠিক ঢাকা ইউনিভার্সিটির ঘটনাটা অনেকটা এমনই হয়েছে। যারা আসছে তারা হলো নোয়াখালী মাদানিয়া কাওমি মাদ্রাসার ছাত্র। এই মাদানিয়া কাওমি মাদ্রাসার ছাত্র হলো এই যে শহীদুল্লাহ হলের জিএস, তার মায়ের চাচাতো বোনের ছেলে। তো ফোন করে বলছে ঢাকায় আমাদের থাকার জায়গা নাই, আপনার এখানে থাকা যাবে কিনা। তো শহীদুল্লাহ হলের জিএস বলতেছে আসো। সে কি করছে, আসার সময় তার পার্টনার আরেকজন নিয়ে আসছে। তো সকালে ক্লাস করার জন্য তো জিএস ক্লাসে চলে গেছে, এরপরে সে ক্লাস করে আসছে, আসার পর সে আবার বের হয়ে গেছে। 7টার দিকে ফোন দিতেছে যে আমরা চলে যাচ্ছি, কিন্তু সে যে সমকামিতা করতে গিয়ে ধরা খাইছে এটা আর বলে নাই। ঘটনাটা সাজানো হইতে পারে কেন, জুলাই আমাদের গৌরবের মাস, এই গৌরবের মাসকে আলোচনায় রাখার জন্য জামায়াত নেতা গাজী নজরুলের ভিডিও, বিএনপি নেতা নাসিরের ভিডিও, তারপরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভিডিও, এখন এই সমকামিতার ভিডিও। আমি চিন্তা করছি আগামীকাল 34শে আগস্ট, পরশু 35শে আগস্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা দিন। এর মধ্যে দুষ্কৃতিকারীরা ডিপ স্টেট হিসেবে, খুব ভদ্রভাবে ডিপ স্টেট বলে না, কি ঘটায়, জুলাইকে আড়াল করার জন্য কোনো একটা আরও ঘটাবে। এগুলা খুব প্ল্যান আমার মনে হচ্ছে, বুঝছেন। কাউমিওয়ালা করে পয়সা দিয়ে কেনা খুব সহজ, এখন যা বোঝা যাচ্ছে। কাউমিদেরকে আপনি জিজ্ঞেস করবেন, ভাই কাশ্মীর জন্য দোয়া করেন, সে কইব যে কাশ্মীর তো ভারতের অংশ, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কোন কাউমি আলেমকে শুনছেন ভারতে মুসলমানদের উপর অত্যাচারের জন্য প্রতিবাদ থাকুক, একটু মুনাজাত করে দোয়া করতে শুনছেন কখনো? কাশ্মীর স্বাধীন হোক এই ওয়াজ করতে শুনছেন কখনো? মাস্তুল ফাউন্ডেশনের জন্য টাকা উঠায়, ফিলিস্তিনি পাঠাবে, ফিলিস্তিন অবশ্যই মজলুম, কাশ্মীরের যে তোদের কাছে কাশ্মীরের কথা খেয়াল আছে, এটা কইব না, কারণ এটা ভারতের অরাজি হবে, তো ভারত অখুশি হবে, বুঝতে পারছেন? তাহলে এই ষড়যন্ত্র কারা ঘটাচ্ছে অনুমান করুন তো।
সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।